আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। তার আগে ভিডিও শুরুতে দেখতেই পেয়েছেন, এটা হচ্ছে গতকালকে সন্ধ্যার পরের ভিডিও। ওই ক্লিপটুকু তো বাবুকে হচ্ছে ড্রেসিং করাতে নিয়ে গিয়েছিলাম, ওর পাটা হচ্ছে পেকে গেছে। তো দেখতেই পেয়েছেন কি একটা অবস্থা। তো আমার ছেলের জন্য আপনারা অনেকেই দোয়া করেছেন, আপনাদের কাছে আসলে কৃতজ্ঞতার ভাষা প্রকাশ করতে পারবো না। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা একটা ভিডিও। তো মন মানসিকতা ভালো ছিল না কালকে, যার কারণে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। সরি, ভিডিও শুট করতে পারিনি। কালকে তো ভিডিও দিয়েছিলাম, আগের দিন ভিডিও করা ছিল সেই জন্যে। এদিকে হচ্ছে সকালবেলা উঠে তারপর হচ্ছে এই যে রুটিগুলা বেলে বানিয়ে নিয়েছি। রুটিগুলা হচ্ছে দেখা যাচ্ছে যে সবসময় একরকম থাকে না। রুটিগুলাও কেন জানি না আমার মতো মুড সুইং হতে থাকে। এক এক সময় দেখা যাচ্ছে ফুলছে, আরেক সময় ফুলছে না। তো কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। তো রুটিগুলা ভাজা হয়ে গেছে, আর ডিম ভাজি করতে যাব এই মুহূর্তে দেখি যে তেল শেষ। তো তেলটাও হচ্ছে রিফিল করে নিলাম। আর লাস্টের রুটিটা এত সুন্দর ফুলেছে যে কি বলবো। ইদানিং কি যেন হয়েছে, রুটির আটার যে একটা গন্ধ সেটা কেন জানি না আমি নিতে পারছি না, আমার খুব খারাপ লাগে। আর ইদানিং খাওয়া দাওয়াটাও কমে গেছে। তো কোনো কিছু খেতে গেলে কেমন একটা গন্ধ লাগে, যার কারণে সেগুলো খেতে পারি না। এখন অনেকেই বলবেন যে আমি প্রেগনেন্ট কিনা, না এরকম কিছু না, কেন জানি না গত কয়েকদিন ধরে এই সমস্যাটা আমার সাথে হচ্ছে। আর এদিকে হচ্ছে ডিম পোস্ট করতে গিয়ে দেখতেই পেয়েছেন ডিমের অবস্থা। তো ডিমটাও ঠিকঠাক মতো ইদানিং পোস্ট করতে পারছি না, দেখা যাচ্ছে অনেক সময় নষ্ট হয়ে যায়। আমরা হচ্ছে রাতের খাবার বেঁচে গেলে সেটা দিয়েই হচ্ছে নাস্তা করে নেই, কিন্তু যে লোকটা আমাদের কাছে খায় ওনার জন্য দেখা যাচ্ছে একটু ভালো মন্দ রাখার চেষ্টা করি। তো পরের ডিমটাও দেখেন, আমি হচ্ছে কুসুমটা এভাবে রাখি না, উনি খেতে পারে না, সেই কারণে কুসুমটা ভেঙে দেই। তো প্রথম যে ডিমটা ভাজি করেছে সেটা আমার ছেলে খাবে, আর এটা হচ্ছে ও যে ভাইয়াটা আমাদের কাছে খায় ওই ভাইয়াটার জন্য। আর এদিকে আমার বাচ্চা হচ্ছে রুটি বানিয়েছে, তো সেই সেটা ভাজবে, তো সেই হচ্ছে চুলা অন করবে। তা আমার তো রান্নাঘরের মানে রুটি বানানো শেষ, আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু এসে বলতেছে যে আমাকে এটা ভাজি করে দাও। তো ওই হচ্ছে কড়াই দিল, আর দেখে রুটির অবস্থা। তো আমি বললাম যে এটা কি করছো, ওকে ঠিক করে দে। তো যাই হোক, ওর যেহেতু বাচ্চা মানুষ আগ্রহ নিয়ে বানিয়েছে, আমিও ভেজে দিচ্ছিলাম। তো কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমার ছোট ছেলেটা দেখা যাচ্ছে অনেক বেশি কাজের প্রতি আগ্রহ, সে অনেক বেশি কাজ করতে চায়। আর যদিও বা কাজ করার নামে দেখা যাচ্ছে সবকিছু উলটপালট করে, তবে সে কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে আলহামদুলিল্লাহ। আর এদিকে বাহিরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন, বাহিরে বেশ ঝড়ো হাওয়া বইছিল। গত ২ দিন ধরে এত পরিমাণ গরম ছিল যে কি বলবো, তবে আজকে অনেকটাই স্বস্তি পেয়েছি আবহাওয়ার কারণে। আর এত পরিমাণ বাতাস ছিল। আর বাংলাদেশের মেন একটা সমস্যা দেখা যাচ্ছে যে একটু বাতাস হলেই কারেন্ট থাকবে না, এটাই তো স্বাভাবিক বিষয়। তো এখন দেখা যাচ্ছে কারেন্ট চলে গিয়েছিল। তো এদিকে বারান্দার মধ্যে একটা পাতাবাহারের ডাল লাগিয়েছিলাম, যেটা হচ্ছে দেখলাম যে মাটিটা একদম শুকনো হয়ে আছে, সেই সাথে একটা অ্যালোভেরা ছিল। এগুলোতে একটু পানি দিয়ে বাইরের ওয়েদারটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো দাঁড়িয়ে থাকলে হবে না, কাজকর্ম তো করতেই হবে। অনেকের মনে অনেক বেশি কৌতূহল জেগেছিল যে আমার আম্মু কি কিছু করে না। আপনাদেরকে এখন শুরু থেকে এখন পর্যন্ত অনেক ভিডিওতে বলেছি, উনি শুধু ওনার নিজের দিকটাই দেখে, উনি অন্য কারো দিক চিন্তা করে না। উনি ওনার কাজকর্মগুলা, যেমন ওনার রুম, সেই সাথে ওনার জামা কাপড়, সেই সবগুলা কিন্তু সুন্দর মতো পরিপাটি করবে, কিন্তু শুধুমাত্র ওনার রুমটাই ঝাড়ু দিবে। রাতের বেলা এসে দেখবেন যে ওনার রুমটা সুন্দর পরিপাটি করে নিয়েছে, কিন্তু তার বাইরে অন্য কোনো কিছুই করবে না। আমি যদি অসুস্থ থাকি, দেখা যাচ্ছে বিছানা থেকে না উঠতে পারি, এতে ওনাদের কিছুই যায় আসে না। আমি বাঁচি বা মরি এটা তাদের দেখার বিষয় না। আমি কিছুদিন আগেই বলেছিলাম যে আমার হাতের ফোড়াটা বাড়তেছে, খুব বেশি ব্যথা করতেছে। তো তখন উনি আমাকে উত্তর দেয় যে বাড়তে থাকুক। এরপর আসলে কিছু বলাটা তো আসলে এখানে বোকামি। তো সেই কারণে এখন তাদেরকে তাদের মতো ছেড়ে দিয়েছি, আর আমি আমার মতো। এখন আমি আমার কোনো সমস্যার কথা কারোর সাথেই শেয়ার করি না, কারণ ওদের কাছে মনে হবে আমি নাটক করছি, আর সেই সমস্যাটাকে ওরা হচ্ছে প্রাধান্য দিবে না। তো যেখানে নিজের মা হচ্ছে পর, আর আমার হাজবেন্ড তো পরের ছেলে, তো দোষ দিয়ে লাভ নেই। মূলত হচ্ছে আমার মা এবং শ্বশুরের বিয়েটাই হচ্ছে
মেন সমস্যা আমাদের লাইফে। এটা না হলে হয়তো বা কোনো প্রবলেম থাকতো না, কারণ আমাদের গার্জিয়ান থাকতো। এখন দেখা যাচ্ছে ওনারা থাকার আর পরেও ওনাদের কথা আমরা কিন্তু কানে নিই না, কারণ ওদের কোনো গুরুত্বই কিন্তু আমাদের লাইফে নাই। সেই সাথে আমাদের কোনো কথা ওনারা গুরুত্ব হিসেবে নেয় না। তো এইভাবেই চলতেছে। তো যাই হোক, অনেকেই বলেছেন যে ভাইয়ের ডিভোর্স না দিয়ে আলাদা থাকার জন্য। সেটাই চেষ্টা করছি। আসলে কোথায় যাবো? আমার তো আর যাওয়ার জায়গা নেই। আর এখান থেকে তো বেরোতে পারবো না, কারণ ওই যে আম্মু বের হতে দিবে না। প্লাস যাই হোক, আরো জল ঘোলা হবে, জিনিসটা আরো বড় হবে। তো সেটা আমি আমার মতো ছেড়ে দিয়েছি আমার উপরে। ওনার সাথে দেখা যাচ্ছে প্রয়োজন ছাড়া কথা বলি না, বা উনি আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। তো এইভাবেই হচ্ছে যে চলতেছে আমাদের জীবন। আর দেখা যাক কয়দিন চলে। আর বাকি রইলো কিছু করার কথা, কিছু যে করব, কিভাবে করব, যেহেতু ছোট বেবিটাও এখন ছোট। চাইলেও দেখা যাচ্ছে আমি এখন গার্মেন্টসে গিয়ে চাকরি নিতে পারবো না। আর শ্বশুরের যে অবস্থা, উনি একদিন বাসায় থাকলে 2 দিন থাকে না, বা 2 দিন থাকলে দেখা যাচ্ছে মাঝখানে 1 দিন থাকে না। তো ওনার বর্ষায় যে বাচ্চাদেরকে রেখে যাব, এটাও সম্ভব না। তো সবকিছু মিলায়া এখন আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, ভিডিও দিচ্ছি। চ্যানেলের অবস্থা তো খারাপ, যদিও বা এখান থেকে একটা ইচ্ছে ছিল যে এখান থেকে হয়তো বা কিছুটা আর্নিং করলে আমি আমার নিজের চিকিৎসাটা এবং আমার বাচ্চাদের দেখভাল করতে পারতাম। কিন্তু সেটাও তো সম্ভব না। চ্যানেলে ইদানিং এত বেশি সমস্যা হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে ভিউজই আসছে না, আর কোনো ইমপ্রেশনই ইউটিউব দিচ্ছে না, যার কারণে আমার চ্যানেলটা অনেক বেশি বসে গেছে। আর ভিউজের অবস্থা তো আপনারা কম বেশি সবাই দেখতেই পাচ্ছেন। এদিকে একবার কিন্তু বেসিনটা ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম, এরপর আবার দেখেন ঝামা দিয়ে ঘষে নিচ্ছি। কেন জানি না সিঙ্কটা দিনে কয়েকবার এরকম মেজে ঘষে পরিষ্কার করে রাখি, যেহেতু অনেক সময় দেখা যাচ্ছে তরকারি ধোয়ার ক্ষেত্রে এখানেই ধুই। সে কারণে দেখা যাচ্ছে সবসময় এটা পরিষ্কার রাখি। আর অনেকবার বলেছি রান্নাঘরটা ক্লিন করে রাখতে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। তো সকালে নাস্তা বানানোর পর রান্নাঘরে যে কাজকর্মগুলো ছিল সেইগুলাই করেছিলাম। আর এখন পর্যন্ত কিন্তু কারেন্ট ছিল না, আর সেই কারেন্ট এসেছে কিন্তু 2টার সময়। আমি কিন্তু রান্না করেছি, নিচে গিয়ে রান্না করে নিয়ে এসেছি। আর একটা আপু জানতে চেয়েছিলেন যে মানি প্ল্যান্ট গুলা যেহেতু রান্নাঘরে থাকে, যে যেটা হয় কিনা। আমি দিনে এগুলাকে কতবার যে ওয়াশ করি সেটা আমার নিজেরও অজানা। তো দেখা যাচ্ছে আপনারা যারা প্রতিদিন না ধুতে পারেন, তারা 2 থেকে 3 দিন ধুয়ে দিলে দেখা যাচ্ছে যে আর এগুলা সেরকম ভাবে নষ্ট হয় না, খুব বেশি চকচকে থাকে। এদিকে হচ্ছে আমি 2টা ডিম সিদ্ধ দিয়ে নিচ্ছি। সংসারের চাপে পড়ে বা সংসারে টাকা বাঁচানোর জন্য এতদিন নিজেকে অনেক বেশি কষ্ট দিয়েছি, সেটা আর করব না। এখন মনে হচ্ছে নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন। নিজে ভালো থাকাটা কে প্রাধান্য দেওয়া প্রয়োজন। সেই ভেবেই হচ্ছে 2টা ডিম সিদ্ধ বসিয়েছি। তো ডিম সিদ্ধ বসিয়েছি কারণ আজকে হচ্ছে বড়লোকে একটা ভাইব নিতে যাচ্ছি। আমি হচ্ছে স্যুপ রান্না করব। রেডিমেড যেই প্যাকেটের স্যুপটা থাকে সেটাই রান্না করব। আর সেটা রান্না করতে গিয়ে আমার অবস্থা কি সেটা আপনারা দেখতেই পাবেন। তো ভেবেছিলাম হয়তোবা খেতে ভালো হবে, প্যাকেটের গায়ে যেরকম থাকে সেরকম হবে, কিন্তু এটা পুরোটাই উল্টা। আমার কাছে একটুও ভালো লাগে না। যারা এই ধরনের খাবার পছন্দ করেন, যেমন নুডলস টাইপের খাবার যারা পছন্দ করেন, তাদের কাছে ভালো লাগবে। পার্সোনালি আমার এই খাবারগুলো কেন জানি না একদমই ভালো লাগে না। আর ইদানিং তো মুখে একদমই রুচি নেই, যার কারণে কোনো খাবারই ভালো লাগছে না। তো যাই হোক, এদিকে হচ্ছে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি আর আমার ছেলেরা হচ্ছে চা খেয়ে নিব। আর ছোট বাবুটার জন্য একটা কলা নিয়ে নিয়েছি। 3টা টোস্ট নিয়েছি। একটা টোস্ট খেয়েছিলাম, বাকি 2টা খেতে পারিনি। আমার বড় ছেলেই খেয়েছে। তো খেতে চাটা শেষ করে এসে দেখলাম যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হওয়া উচিত ছিল। তো ডিমটা দেখলাম যে ভিতরে একটু নরম টাইপের, আর ছালগুলা দেখা যাচ্ছে ডিম সহ উঠে আসছিল। তো খুবই বিরক্ত লাগে এই জিনিসটা আমার। আবার যখন একটা ডিম এমনিতেই খেয়েছি, তো খেতে গিয়ে দেখলাম যে ডিমটা প্রপারলি সিদ্ধ হয়েছে। তো এখনকার ডিমই এরকম নাকি আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আর ডিম আসলে সাথে সাথে ঠান্ডা পানিতে দিলে সেই ডিমটা এরকমই হয়। কিছুক্ষণ দেখা যাচ্ছে রেস্টে রেখে এরপর যদি ডিমটা ছোলানো হয়, খুব সুন্দর করে কিন্তু খোসাটা উঠে আসে। তো মাঝে মধ্যে ওই যে কাজ করতে গেলে ভুলভ্রান্তি তো হয়েই থাকে তাড়াহুড়ার সময়। আর ছোট বাচ্চা যেহেতু আছে, বুঝতেই পারছেন। আর এদিকে হচ্ছে স্যুপটার জন্য আমি পানিটা মেপে নিচ্ছিলাম। এখানে 350 মিলিমিটার পানি নেওয়ার কথা ছিল। আমি মেপে সেটা দিয়ে নিয়েছি। রাইস কুকারে যে পটটা সেটা দিয়েই মেপে নিয়েছি। আর এখন হচ্ছে স্যুপটা এই যে ঢেলে দিচ্ছি। তো একেবারে অল্প একটু ছিল। এটার প্যাকেটের দাম মানে রেট ছিল হচ্ছে 50 টাকা। তো বোঝেন ঠেলা। অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে একটু রান্না করব, কিন্তু আমার ভালো লাগেনি। তবে আমার বড় ছেলে বলতেছিল যে আম্মু আরেকবার রান্না করো। তো আমি বললাম যে একটাই এনেছি আর রান্না করার মতো নাই। তো যাই হোক, চুলার মধ্যে বসিয়ে আমি অনবরত নাড়তেছিলাম। তো দেখা যাচ্ছে 5-6 মিনিট রান্না করলে এটা একটু ঘন হয়ে আসে। তো ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা তো দেখতেই পারবেন। আমি কিছুই দেইনি কিন্তু এখানে, চিকেন বা অন্যান্য কিছুই না।
কারণ বুঝে উঠতে পারিনি যে খেতে কেমন ছিল। তবে এই যে একটা ডিম হচ্ছে এরকম করে দিয়ে দিলাম। আর খেতে মোটামুটি ছিল, যে বললাম যারা এসব খাবার খেতে পারেন তাদের কাছে ভালো লাগবে। তো ওভারঅল ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।